সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। গড় যে মূল্যস্ফীতি ১২ মাসের যে মুভিং এভারেজ সেটার ভিত্তিতে হলে ৮.৬%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি ৯.৪%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। বাজেট ঘাটতিটার পরিমাণটাও বেশি, যেহেতু বাজেটের আকারটা বেশি। নিম্ন আয়ের জনগোষ্ঠী, তাদের উপরেই কিন্তু বেশি করে করের ভারটা, ট্যাক্স বার্ডেনটা তাদের উপরেই পড়ছে। সামষ্টিক অর্থনীতির অবস্থায় দেখবেন যে প্রায় সবগুলি সূচকই কিন্তু চাপের মুখে, নিম্নমুখী অবস্থায় রয়েছে, যার কারণে আমরা বলছি যে সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শুধুমাত্র আমরা দেখছি যে এখানে বৈদেশিক মুদ্রার অবস্থাটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা বাড়ছে। অন্যান্য সূচকগুলোতে তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না। আর আমরা রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে রেমিটেন্সের বৃদ্ধিটা খুব রোবাস্ট। সেখানে এক্সপোর্ট আর্নিং, রপ্তানি আয়ও ছিল, কিন্তু সেটা আবার উঠানামা করেছে এবং এই চলতি অর্থ বছরে তার প্রবৃদ্ধি খুব একটা ভালো হয়নি। তো এই প্রেক্ষিতে এখান থেকেই বোঝা যাচ্ছে অর্থনীতির স্বাস্থ্যটা আমরা একটা স্ন্যাপশট দিয়েছি। এখন যদি আমরা এই জিডিপি এবং এই ইনভেস্টমেন্টের কথা বলি, যে সেখানে মধ্যমেয়াদী বাজেটীয় কাঠামোতে কতগুলি প্রাক্কলন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরে কেমন হবে সেটার একটা তুলনামূলক চিত্র আছে। দু একটা সূচক আমরা বলছি, যেমন শুরুতেই জিডিপির প্রবৃদ্ধি। সেখানে জিডিপি প্রবৃদ্ধি এই বাজেটে ৬.৫% আগামী অর্থ বছরের জন্য প্রাক্কলন করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে চলতি অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধিটা কেমন, সেখানে কিন্তু প্রভিশনালি অর্থ মন্ত্রণালয় সেটাকে ৫% করেছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে বিবিএস যে হিসাবটা করেছে, সেখানেও প্রভিশনাল হিসাব হচ্ছে ৪% একটু বেশি। আর ব্যক্তি সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও, সেটা বাড়ার একটা অনেকখানি বাড়বে, সেরকম একটা প্রাক্কলন আছে। ২০২৭ অর্থ বছরে ১৩% বাড়বে এবং ব্যক্তি বিনিয়োগ জিডিপি রেশিও সেখানেও কিছুটা বাড়বে, সেখানে ২১.৩% এখানে দেখানো হচ্ছে। এবং যে চলতি অর্থ বছরের যে রিভাইজ সংশোধিত বাজেটে, সেখানে ২১.২%। এখানে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের নিম্নমুখী গতিধারা। আগে অনেক দিন সেই বিনিয়োগটা কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির ২৩-২৪% মধ্যে ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ যখন আমরা মূলধনের বিনিময়ে আমাদের আউটপুটটা কেমন হবে, সেখানে ৫.৩ অর্থবছর ২০২৭ হবে। এখানে একটা জিনিস সামান্য এটা কমেছে। কমার অর্থ হচ্ছে যে এখানে উৎপাদনশীলতা বাড়বে সেই দিক থেকে, যে কারণ এই যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে জিডিপি, সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়ে তাহলে প্রবৃদ্ধি কেমন করে হবে, সেইটার প্রাক্কলন দেখা যাচ্ছে যে আয়করটা কমছে আগের বছরের চাইতে। ব্যক্তি খাতের ঋণ প্রবাহের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে ২০২৭ অর্থ বছরে বাড়বে ৯.৪%, এবং রিভাইজ বাজেট ২০২৬-এর চলমান ২০২৬-এর যে রিভাইজ বাজেট, সেখানে এটা ৮%। কিন্তু আমরা জানি যে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এখানে প্রবৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র ৪.৭৫%। সুতরাং এখন এটার থেকে আগামী ২ মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে ৮%ই বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। কিন্তু তার উপরে আবার আগামী অর্থ বছরে ৯.৪% করতে হবে। সেটা করতে হলে আসলে আমাদেরকে আরও আসলে ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। আর মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে ২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে ৭% ধরা হয়েছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি ১২ মাসের যে মুভিং এভারেজ, সেটার ভিত্তিতে হলে ৮.৬%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি ৯.৪%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে এখন আগামী অর্থ বছরে ৭.৫% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে
অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে। কিন্তু আমরা জানি যে জ্বালানির মূল্যটা প্রায় বৃদ্ধি পায়, সেরকম একটা লক্ষণ আমরা গত কয়েক বছর থেকেই দেখছি। এবং বর্তমানে জ্বালানি সংকট বিশ্বব্যাপী প্রেক্ষিতে জ্বালানির মূল্যটা কেমন হবে সেটা একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। আয়ের দিকে যে আয়টা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চাইতে কম, খুব একটা কম না। আর আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে জিডিপির তুলনায় সেটা কতখানি, ব্যয়টা 13.7%, বর্তমানে 13% এই অর্থ বছরে। আর রেভিনিউটা কত হারে বাড়বে 2027-এ 10%। আর এই 26 অর্থ বছরে 9.7%। এগুলো সরকারিভাবে তারা হিসাব করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়ন ব্যয়। আমরা যেটা বলছি যে উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে, এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয়ের 32%, বর্তমান অর্থ বছরে 25.4%, সেটার চাইতে বাড়বে। আর বৈদেশিক ঋণ এবং সহায়তা অনুদান, এটার থেকে বাজেট ডেফিসিটটা পূরণ করা হবে। এই চলতি অর্থ বছরে 31.5%, কিন্তু আগামী অর্থ বছরে এটা আরও অনেক বেশি মাত্রায় বাড়ার জন্য প্রাক্কলন করা হয়েছে। এই বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি পূরণ হবে, এটা 47.7%। তো আসলে আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এ প্রথম অর্থ বছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। চলমান অর্থ বছরের মতোই এখানে ব্যাংক বরোয়িংয়ের উপরে অনেকখানি জোর দেওয়া হয়েছে। 1,12,000 কোটি টাকা আসবে ব্যাংক থেকে, নন ব্যাংক থেকে কিছুটা কম 15,000 কোটি টাকা। কিন্তু তার বাইরেও আরও যে বাজেট ঘাটতি, কারণ বাজেট ঘাটতিটার পরিমাণটাও বেশি, যেহেতু বাজেটের আকারটা বেশি। তো বিদেশি ঋণ এবং অনুদান সেখান থেকেও আসবে। বিদেশি ঋণ থেকে 1,09,850 কোটি টাকা, সেটাও কিন্তু বেশি। এখন দেখেন, দুটো জিনিস আলোচনার বারবার আসছে, যে সেটা হচ্ছে যে ব্যাংক খাত থেকে, যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড এমনিতেই যে টার্গেটটা দেওয়া হয় সেটা তারা পূরণ করতে এখনও সক্ষম হয়ে উঠতে পারেনি, এবং সেজন্য ব্যাংক খাত থেকে ঋণটা নেওয়া হচ্ছে। ব্যাংক খাতের যদি এই ঋণটার সরকার ক্রমান্বয়ে তার পরিমাণটা বাড়াতে থাকে, তাহলে এই বাজেটের, আপনারা পরবর্তীতে আলোচনা করব, এবং বাজেট ইতিমধ্যে আপনারা দেখেছেন, এটা নিয়ে আপনারা রিপোর্টিংও করেছেন, যে বাজেটটার মূল বিষয়টা হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এখন যদি এই ব্যাংক থেকে সরকারি অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে নেয়, তখন যদি এই ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য তার ঋণ প্রয়োজন হয়, তখন ঋণের একটা লিকুইডিটির একটা সমস্যা থাকবে, এবং তখন যদি লিকুইডিটির সমস্যা থাকে, তখন কিন্তু ঋণের সুদের হার আরও বেড়ে যাবে। বর্তমানে বেশি সংকোচনমূলক মুদ্রানীতির কারণে যেটা করতে হয়েছে মূল্যস্ফীতি কমানোর জন্য। তো সেখানে একটা চিন্তার বিষয়, সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যে বিদেশি ঋণের ক্ষেত্রে, সেটাও দেখেন, ঋণের
ডেট ঋণ এবং জিডিপির যে রেশিওটা এটা বাড়ছে, কিন্তু সেটা কোনো চিন্তার কারণ না যদি আমরা আমাদের সক্ষমতা থাকে এবং ঋণ নিয়ে যদি আমরা সেটা উৎপাদনমূলকভাবে স্বচ্ছতার সাথে সেটা ব্যবহার করতে পারি, সেটা থেকে আমরা রিটার্ন পেতে পারি। করের ক্ষেত্রে আমরা দেখছি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, ব্যক্তিগত আয় কাঠামোর যে আয়ের যে আয়করের যে কাঠামোটা, সেখানে মূলত এটা স্ট্রাকচারটা কাঠামোটা অপরিবর্তিত রয়েছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2027-26 অর্থ বছর এবং 2027-28 অর্থ বছরে সেটা কিন্তু সেই 2 অর্থ বছরে এই যে করমুক্ত আয়ের সীমা 3,75,000 কোটি টাকা এটা রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিচে আমরা যে ট্যাক্স কাঠামোটা দেখলাম, সেখানে আমরা যে বিশ্লেষণ করে দেখেছি যে আসলে এই যে কর কাঠামোটা করা হয়েছে, সেখান থেকে বর্তমান কর কাঠামোতে কাদের উপরে করের ভারটা, করের আপাতনটা বেশি পড়ে, সেটা হচ্ছে যে যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী তাদের উপরেই কিন্তু বেশি করে করের ভারটা, ট্যাক্স বার্ডেনটা তাদের উপরেই পড়ছে। তো সেই দিক থেকে আসলে আমরা জানি আরেকটা বিষয়, এটা একটা খেয়াল রাখার বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে আগামী 5 বছর পর্যন্ত একটা প্রক্ষেপণ দেওয়া আছে যে কীরকম হবে, যে করমুক্ত আয়ের সীমাটা 2028-29 বছরে 27-28 এবং 26-27 এই দুটো বছরে একরকম, কিন্তু 28-29 এবং 29-30 এবং তার এই 2 বছর থাকবে 4 লক্ষ, তারপরের বছর অর্থাৎ 30-31-এ হবে 4.5 লক্ষ টাকা। এইটা একটা পথরেখা দিয়েছে, এটা একটা ভালো, কারণ এখানে প্রেডিক্টেবিলিটি থাকলে যদি আমি জানি যে এর পরের অর্থ বছরে কেমন আমার আয়করটা হবে, কত ইনকাম করলে আমাকে কতটা আয় দিতে কর দিতে হবে, আয়কর দিতে হবে, সেটার একটা পরিষ্কার পথরেখা থাকলে মানুষ একটা প্ল্যানও করতে পারে তার খরচের ব্যাপারে, সেটা একটা ভালো বিষয়। তো কিন্তু যেটা বললাম যে এই যে থ্রেশহোল্ডটা, এই করমুক্ত আয়ের সীমাটা আসলে বর্তমানে যে এত উচ্চ মূল্যস্ফীতি, সেইটাকে কতখানি আসলে ক্যাপচার করতে পেরেছি, সেই অনুযায়ী কতখানি এই বাড়ানোটা হয়েছে 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা, সেটা একটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আসলে এটা আরেকটু করমুক্ত আয়ের সীমাটা আরেকটু বাড়ানোর প্রয়োজন ছিল। একটা ভালো, অনেক ধরনের ভালো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও যে ধরনের এটাকে বলা অপরিবর্তিত রাখা হয়েছে এবং আগামী যে 5 বছরের জন্য এখানেও এক ধরনের প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে। তো আর অন্যদিকে যে আমরা বলছি যে বিনিয়োগের ক্ষেত্রে যে এই যে আনডিসক্লোজড টাকা, যে অর্থাৎ যেটাকে কালো টাকা বলা হচ্ছে, সেই কালো টাকার যে লিগ্যালাইজেশন, কালো টাকাকে অনুমোদন দেওয়া, সেটা এখনো রয়েছে এবং যে সমস্ত খাতে কেনা বেচা করা হবে, জমি, ভবন, অ্যাপার্টমেন্ট, এগুলোতে কিনতে গেলে তাদেরকে তারা এই কালো টাকাটা সাদা করার সুযোগ পাবেন, সেখানে বিনিয়োগ করতে পারেন কেনার ক্ষেত্রেও। তো সেটা আমরা বরাবরের মতোই বলছি যে এখানে কর জাস্টিসের, করের যে ন্যায্যতা, সেটা বিনষ্ট হয়। যারা সৎ করদাতা, রেগুলার কর দিয়ে আসছেন, তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়, সেটা তো মরালি কিন্তু সেটা ভালো নয়, সেটা আমরা মরাল হ্যাজার্ড তৈরি করতে পারে, এটাই আমাদের অবস্থান। কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে এটা যে এখন বর্তমানে 5% ছিল অগ্রিম কর, এটাকে মওকুফ করা হয়েছে, অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। কারণ অসুস্থ তো ধনী দরিদ্র সর্বশেষে হয়, দরিদ্রদের এই ধরনের একটা অসুস্থতা হলে তাদের কিন্তু আর কোনো ধরনের রোগ সারার, চিকিৎসার কোনো সুযোগ থাকে না। তারপরে আছে যে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য যে আমদানিকৃত 15টা পণ্যের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটার 2% থেকে 1% কমানো হয়েছে। এরকম যদি আমরা অনেক দেখি, সেগুলোকে আমরা সাধুবাদ জানাবো এবং আমদানি প্রতিস্থাপক যে শিল্পের কথা আমরা বলছি, সেটাও ক্ষেত্রে বিশেষ করে
খাদ্য নিরাপত্তার কথা ভেবে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যে দেশের যে ভোজ্য তেলের সরবরাহ এটা বাড়ানোর জন্য, কারণ আমাদের তো ভোজ্য তেলও আমদানি করতে হয়। তো দেশীয় তৈলবীজ ব্যবহার করে যারা ভোজ্য তেল যারা উৎপাদন করবে তাদের সেই ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি এবং পরবর্তী 3 বছরে 50 এবং পরবর্তী 2 বছরে 25% অব্যাহতি দিয়ে এটা 10 বছরের জন্য একটা সুবিধা করেছে। এটা একটা ভালো উদ্যোগ। আরেকটা উল্লেখ করতে চাই যে এখানে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ধরনের আসলে উদ্যোগ নেওয়া হয়েছে, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং সৌর বিদ্যুৎ, টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনটা এইটাকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত এই সৌর বিদ্যুৎ খাতে 0% এই হার প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্যের কথা খুব সংক্ষেপে বলি যে সেখানে আমরা দেখছি যে বাজেটের শেয়ার হিসাবে এখানেও কিন্তু এখানে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং এই অ্যালোকেশনটা যে আগামী অর্থবছরে জিডিপির অনুপাতে 0.92% হবে, যেটা এই চলতি অর্থ বছরে 0.67%। এটা যদি আবার রিভাইজ বাজেটের তুলনায় দেখি তাহলে কিন্তু আরও কম হবে, অর্থাৎ প্রায় দ্বিগুণ করা হয়েছে স্বাস্থ্য খাতে। আর স্বাস্থ্য খাতে আরেকটা হচ্ছে যে এই বাজেটের তুলনায় কেমন হচ্ছে যে অ্যালোকেশনটা হচ্ছে বাড়ছে, বৃদ্ধি হয়েছে, কিন্তু এর মধ্যে অ্যালোকেশনের এই বরাদ্দের মধ্যে উন্নয়ন বাজেটে সেখানে বেড়েছে, এটা একটা ভালো বিষয়। আবার আমরা দেখছি 2 খাতেই এখানে বেড়েছে, অনুন্নয়ন খাতে বরাদ্দটা বেড়েছে। কিন্তু আমরা জানি যে একটা বিষয় যে বাজেটের বরাদ্দ একটা বিষয়, বাজেট ব্যবহার করাটা আরেকটা বিষয়, এবং তার পরবর্তীতে হচ্ছে যে এই ব্যবহার করার থেকে ফলাফলটা কী পেলাম, ভালো ফলাফল কতখানি পেলাম, এটা বিষয়। এখন বাজেটের ব্যবহারটা যদি দেখি, স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে একটা খুবই ইনএফিশিয়েন্ট বলা যায়, যে অদক্ষ একটা খাত বা মন্ত্রণালয়। তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে এবং যার জন্য তারা বরাদ্দ যেটা দেওয়া হয় ব্যবহার করতে পারে না, সেই অনুযায়ী পরবর্তী অর্থ বছরের জন্য বরাদ্দ কম দেওয়া হয়, এরকম একটা সাইকেল চক্র চলছিল। তো এইবারে দেখলাম যে এখানে বাড়ানো হয়েছে, সেটা একটা ভালো বিষয়। তো বাস্তবায়নটার উপরে জোর দেওয়া। আরেকটা বিষয় যে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আপনি যদি শুধুমাত্র বরাদ্দ বাড়ান তাহলেই যে ফলাফল ভালো হবে সেটা না। এই বরাদ্দটা যথাযথভাবে জবাবদিহিতার সাথে, মনিটরিংয়ের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাই হচ্ছে মূল বিষয়, এবং তখনই আমরা আসল সেবাটা কিংবা আসল ফলাফলটা পাবো, জেনুইন ফলাফলটা। খাদ্য নিরাপত্তার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খাত, কিন্তু এখানে আমরা দেখছি যে এই যে বরাদ্দটা কৃষি এবং কৃষি সম্পর্কিত যে খাতগুলো, অ্যাগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টর, সেইখানে আমরা দেখছি যে এখানে কিছুটা বরাদ্দ বেড়েছে 2.3% আগের তুলনায়। তো সেটা একটা ভালো বিষয়, কিন্তু আবার দেখি যে বাজেটের তুলনায় এটা 5% কমে গিয়েছে এই অর্থ বছরে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা ফ্লাকচুয়েট করছে। 2024-এ এটা 8.7% পৌঁছেছিল, তারপরে ধারাবাহিকভাবে এখানে কিন্তু এই কৃষিতে মোট বাজেটের তুলনায় বরাদ্দটা কমে যাচ্ছে, এবং সেই অনুযায়ী আর কৃষিখাতে যেটা খাদ্য নিরাপত্তার জন্য আসলে এখানে ভর্তুকির প্রয়োজন হয়। কৃষিখাতে আমরা ফার্টিলাইজার, সার আমদানি করতে হয়, অনেক সময় বিশ্ববাজারে দাম বেড়ে গেলে সেখানে একটা কৃষি উৎপাদনে একটা প্রভাব পড়তে পারে। সো সামগ্রিক বিবেচনায় এই খাতটাতে ভর্তুকি দেওয়া হয়, কিন্তু যে বিষয়টা ভর্তুকির ব্যাপারে আমাদের মূল যে পর্যবেক্ষণ এবং রিকমেন্ডেশন থাকে সেটা হচ্ছে যে ভর্তুকিটা যাতে যাদের প্রয়োজন, এমনকি ক্ষুদ্র কৃষক যারা, তারাও যাতে পায়, সেটি একটি। বর্তমান সরকার তারা বলছে যে তাদের শাসনের 18 মাসের মধ্যেই তারা 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, যেটা কিনা একটা বিরাট আকাঙ্ক্ষা। এই কর্মসংস্থানটা সৃষ্টি করতে হলে বিনিয়োগটা হবে। বিনিয়োগটা কোথা থেকে হবে? বিনিয়োগ সম্পর্কিত সমস্যা আমরা বলেছি ইতিমধ্যেই, যে ঋণের প্রাপ্যতা কিংবা ঋণের সুদের হার এবং কতগুলো স্ট্রাকচারাল সমস্যা, কাঠামোগত সমস্যা অনেক দিন থেকে রয়েছে, অবকাঠামোগত বিষয়, তারপরে হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের আস্থাটা। তারা কি বর্তমান পরিস্থিতিতে আস্থা পাচ্ছে যে তারা বিনিয়োগ
করতে পারবে, কিংবা তাদের যথেষ্ট পরিমাণে যদি ঋণ প্রয়োজন হয় সেই ঋণটাকে পাবে কিনা। কারণ তাদের এবং তারা কি কস্ট অফ ডুইং বিজনেস যে এভাবে বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তারা কি প্রতিযোগী সক্ষম থাকতে পারবে কিনা সেটাই হচ্ছে।